নমস্কার। টুকরো কথায় মহাভারতের পরবর্তী অংশ নিয়ে আসলাম। গতদিন বলেছিলাম যে খাণ্ডব বনে অগ্নিদেবের কিছু শারীরিক সমস্যার জন্য অগ্নি উগড়ে দেবে, তাই শ্রীকৃষ্ণ এই প্রসেসে শ্রীকৃষ্ণ আর অর্জুন সাহায্য করেছে। এবার সেই অরণ্যে থাকে মায়া, যে কিনা দানবদের আর্কিটেক্ট। সে নিজেকে বাঁচাবার জন্য শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয় এবং বলে, আমাকে বাঁচান, আমি তাহলে পাণ্ডবদের জন্য ইন্দ্রপ্রস্থে একটা মায়া সভার নির্মাণ করব বিশ্বকর্মার সহায়তায়। সেইটা করে এবং অগ্নিদেবও নিজের সলিউশন হয়ে গেলে পরে শ্রীকৃষ্ণের আর কৃষ্ণের প্রতি খুশি হয়ে তাদেরকে উপহারস্বরূপ শ্রীকৃষ্ণকে সুদর্শন চক্র দেয়, আর অর্জুনকে তার গান্ডীব আর ওই কখনো শেষ হবে না এরকম একটা তীরের ইয়ে দেন, যে তার পিঠে রাখা থাকে তীর, কখনো শেষ হবে না এরকম আর কি। যাই হোক, এবার যুধিষ্ঠির নিজের রাজ্য যখন সব ঠিকঠাক হয়ে গিয়েছে, সুন্দর মায়া সভারও নির্মাণ হয়েছে, তারপর এবার রাজসূয় যজ্ঞ করছে। রাজসূয় যজ্ঞতে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেখানে সবাই এসে উপস্থিত হয়েছে। গান্ধাররাজ সুবল এসেছে, হস্তিনাপুর থেকে সকলে এসেছে। এবার এই সভাতে কাকে যে যে গেস্ট এসছে সকলকেই বরণ করে নেওয়ার রীত আর কি, রীতি। তো কাকে সবার আগে করা হবে, তো ভীষ্ম তো সব থেকে বড়, তাই ভীষ্মকেই বলে, এত বয়োজ্যেষ্ঠ একজন, এত বয়স্ক, তাই ভীষ্মকেই আগে করা হবে বলে যুধিষ্ঠির গেলে ভীষ্ম বলছেন যে না, এখানে শ্রীকৃষ্ণ উপস্থিত রয়েছে। শ্রীকৃষ্ণ ভীষ্মের থেকে অনেক ছোট, তার নাতি, এরা নাতিদের বয়সী, অর্জুন আর কৃষ্ণ প্রায় একই বয়সী, সমবয়সী এরকম। তাই ভীষ্ম কিন্তু বলছেন না, শ্রীকৃষ্ণকেই আগে বরণ করো, তার জ্ঞান, তার পথপ্রদর্শক হিসেবে আমরা তাকে যদি পাই, এটা সব থেকে, মানে ভীষ্ম জানেন শ্রীকৃষ্ণের কি পাওয়ার এরকম। তাই ভীষ্ম সাজেস্ট করলে শ্রীকৃষ্ণকে আগে বরণ করা হয় আর কি। এবারে ওই সভাতে শিশুপালও রয়েছে। শিশুপালকে কৃষ্ণেরই মাসির ছেলে। তো এর সঙ্গেই আগে রুক্মিণীর বিয়ের কথা হচ্ছিল। রুক্মিণী মানে কৃষ্ণের প্রথমা স্ত্রী, রুক্মিণ যার ভাই, সে এই শিশুপালের সঙ্গে নিজের বোনের বিয়ে স্থির করেছিল। এবার তখন রুক্মিণী শ্রীকৃষ্ণকে আমাকে উদ্ধার করুন, আমি আপনাকেই স্বামী হিসেবে পেতে চাই বলে চিঠি লিখে তখন শ্রীকৃষ্ণ তাকে নিয়ে এসেছিল আর কি। এবার বিয়ে হতে হতে প্রায় বিয়ের সভা থেকে নিয়ে আসাবো, সেই অপমান শিশুপাল ভুলতে পারেনি। এবার যেহেতু তার নিজেরই মাসির বা পিসির ছেলে আর কি এরকম, তাহলে এই নিজের আত্মীয়তাই সে ছোটবেলা থেকেই জানে, নিজের আত্মীয় একেবারে যেরকমই স্বভাব হোক, এ যদি শ্রীকৃষ্ণ একে বধ করে, তাই তার মাসিকে বা পিসিকে দিয়েছিল কথা যে 100টা দোষ আমি এর ক্ষমা করব, তার বেশি নয়। সেই দোষ মানে ছোটোখাটো দোষ না, এরকম। ওই সভায় দাঁড়িয়ে শিশুপাল শ্রীকৃষ্ণকে এত অপমান করে মানে সহ্যের সীমার বাইরে। তখন শ্রীকৃষ্ণ আর বললে, এরপরে আর সহ্য করা যায় না। তখন সুদর্শন চক্র দিয়ে ওখানে শিশুপালকে বধ করে। এইসব ঘটনা হয় রাজসূয় যজ্ঞতে। এর মধ্যে হলো কি, হস্তিনাপুর থেকে এসেছে দুর্যোধন, কর্ণ, শকুনি, তারা সবাই এসেছে। আর এই মায়া সভা দেখে তারা তো, দুর্যোধন তো হিংসায়, রাগে, আক্রোশে ফেটে পড়ছে। আর এই অসহ্য একটা জ্বালা, কিছুতেই দুর্যোধন ওখানে দাঁড়িয়ে থাকতে পারছে না। তখন তার মামা আর কর্ণকে নিয়ে ওখান থেকে চলে যাচ্ছে রেগে গিয়ে। তারা প্ল্যান করছে যে কিভাবে এদের এটা কেড়ে নেওয়া যায়, এই প্রতিপত্তিটা। আর ওই ইন্দ্রপ্রস্থটাই আমার চাই। ইন্দ্রপ্রস্থ যখন যুধিষ্ঠিরকে দিয়েছিল, মানে একদম তাচ্ছিল্য ভরে দিয়েছে যে ভাগ যেখানে করতেই হবে, এমন একটা বেরিয়াল
জায়গা দিয়ে দেবো যেখানে কিছুই নেই, কিচ্ছু নেই, সেই রকম, যেখানে কোনো চাষাবাদ নেই, কোনো নগর নেই, এরকম একটা পরিত্যক্ত জায়গা যুধিষ্ঠিরকে দিয়েছে। কিন্তু সেইটা পাণ্ডবরা সম্পূর্ণ নিজের চেষ্টায়, প্রচুর পরিশ্রমে এই জায়গায় দাঁড় করিয়েছে। এত প্রতিষ্ঠিত একটা জায়গা। এবার এটা দেখে আর দুর্যোধন সহ্য করতে পারছে না। এখানে একটা খুব সুন্দর জিনিস আমরা যেটা দেখি, কিছু কিছু আঞ্চলিক ভাষায় অনুবাদে হয়তো বা পরে এসেছে, ব্যাসদেবের মহাভারতে এই সভাতে দ্রৌপদী উপস্থিত নেই। উপস্থিত মানে মহলে আছে, কিন্তু এই সভাতে, যেখানে সভা হচ্ছে, মিটিং হচ্ছে, এই উপস্থিত নেই বলছি কারণ আমরা টিভিতে দেখেছি দ্রৌপদী খুব হেসে, ওইখানে মায়া স্বভাব তো, দুর্যোধন বুঝতে পারেনি, জলের মধ্যে পড়ে গিয়েছে, তাই দ্রৌপদী হেসে বলেছে অন্ধের ছেলে অন্ধ। সেইটার দুর্যোধন বলেছে এটার আমি প্রতিজ্ঞা করছি, প্রতিশোধ আমি নেবই বলে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়। তাই কুরুক্ষেত্রের যুদ্ধের কারণ আমরা দ্রৌপদীকে বলি। এইরকম কোনো ঘটনা ব্যাসদেবের মহাভারতেই নেই। ব্যাসদেবের মহাভারতে ওই সভায় দ্রৌপদীর কোনো উল্লেখই নেই। হয়তোবা ছিলেন, কিন্তু তার কোনো উল্লেখই নেই, এরকম কোনো কথোপকথন হয়নি, দুর্যোধন এরকম কোনো প্রতিজ্ঞাও করেনি সেখানে। খালি কি এই এত সব দেখে প্রচণ্ড হিংসা, প্রচণ্ড রাগ, মানে ভেতর থেকে একদম তার রাগ আসছে, এইটা রয়েছে। ওখানে খালি শিশুপালেরই বধ হয়। সেইখান থেকে ফিরে আসলে পরে শকুনি, কর্ণ আর দুর্যোধন প্ল্যান করতে থাকে যে কি করা যাবে। দুর্যোধন বলে আমি কিচ্ছু চাই না, আমার ওই যা কিছু রয়েছে ইন্দ্রপ্রস্থের আমার সব চাই, আমি আর কিছু ছাড়তে রাজি নই। কিন্তু এই একবার তো দেওয়া হয়েছে, এবার কোন অজুহাতে তার থেকে কেড়ে নেবে, সেই অজুহাতটাই বা কী হবে। ধৃতরাষ্ট্রকেও বলে, ধৃতরাষ্ট্র বলে যে একবার তো দিয়ে দিয়েছি, থাক না, ওরা করেছে, পরিশ্রম করে, তুমিও তোমারটা করো। কিন্তু দুর্যোধন রাজি নয়। তখন শকুনি একটা প্রস্তাব দিচ্ছে, সাজেশন দিচ্ছে যে শকুনি খুব ভালো পাশা খেলতে পারে, সেই পাশা খেলা মানে মাস্টার বলা যায় এরকম। তো আমরা যেটা জেনেছি যে শকুনির বাবার বুকের পাঁজরের হাড় দিয়ে পাশা খেলার ওই গুটিগুলো তৈরি হয়েছিল, সেইটা দিয়ে খেলতে বলে শকুনি সবসময় জিততো। এই রকম কিন্তু ব্যাসদেবের মহাভারতে নেই। শকুনির বাবার কে আমরা দেখতে পেয়েছি এই যজ্ঞতেই, রাজসূয় যজ্ঞতেই তিনি উপস্থিত ছিলেন, তাই ওরকম গল্প কিন্তু নেই। কিন্তু শকুনি খুব ভালো পাশা খেলায় দক্ষ আর কি, ভীষণ দক্ষ, সহজে তাকে হারানো যায় না এরকম। তো শকুনি বলেছে যে আমার তো এইটা একটা গুণ রয়েছে যে আমাকে সহজে হারানো যায় না, তাহলে এক কাজ করো, আমরা একটা পাশা খেলার আয়োজন করি, যেখানে একটা জুত খেলা হবে, সেখানে যুধিষ্ঠিরকে আমন্ত্রণ করো, আর সে যদি হেরে যায় তখন ব্যাস আর কিছুই তো লাগবে না, আমাদের সবই জিতে যাব, খালি ওকে যে কোনোভাবে রাজি করাতে হবে। আর এই যুদ্ধ খেলা যে হবে বা জুয়া খেলা হবে, এটা ধৃতরাষ্ট্রকে বলেছে যে এমনি আমরা খেলার আয়োজন করব, তাকে হারাবো বা কিছু, এই মাস্টার এইসব বলেছে, কিন্তু কি পারপাসটা কি, কি কি হারাতে চায়, মানে জিততে চায়, এটা দুঃশাসনকে বলেনি। কিন্তু বলেছে আমরা হারিয়ে দিতে পারবো, আমরা মাস্টার অফ পাশা খেলা আর কি, এরকম ধৃতরাষ্ট্রকে বুঝিয়ে। ধৃতরাষ্ট্রও মনে মনে খুশি যে ঠিক আছে, কিছুতে তো হারবে যুধিষ্ঠির, আমার ছেলে কিছুতে তো জিতবে, এটাতেই আর কি, এটা একটা প্ল্যান হয়েছে তাদের মধ্যে। এবারে সেই প্ল্যান অনুযায়ী যুধিষ্ঠিরের কাছে বার্তা পাঠায়। কে পাঠায়? ধৃতরাষ্ট্র, যে হস্তিনাপুরের রাজা আর যুধিষ্ঠিরের জ্যাঠাও। সে দূত পাঠাচ্ছে, বিদুর যাচ্ছে এই সংবাদটা নিয়ে যে আপনাদের কাকা এরকম বলেছে যে একটা আমরা যুদ্ধ খেলা বা জুয়া খেলা আর কি বাংলায় বলবো, সেই খেলাতে আমন্ত্রণ জানিয়েছে, আপনি আসবেন। তখন যুধিষ্ঠির বলছে কিন্তু জুয়া খেলা তো ভালো না। বিদুর সাথে সাথেই বলছে যে হ্যাঁ, যদি তোমার মনে হয় তুমি রাজি নও, তুমি সেটা বলে দিতে পারো, মানে
বিদুর চাইছেই না, এরকম কোনো সংবাদ হোক বিদুর এটা চাইছেই না। তাই বিদুর বলছে তোমার যদি আপত্তি থাকে তুমি এক্ষুনি বলে দিতে পারো, কোনো জোর নেই। কিন্তু আবার করে বারবার করে খবর পাঠাচ্ছে ধৃতরাষ্ট্র যে না এসো, আমরা সব একসঙ্গে পরিবার মিলে আনন্দ করব, মানে পিকনিক মতো আর কি করব, এখানে এরকম পাশা খেলা হবে, তাই যুধিষ্ঠিরকে ডাকছে, একটা কম্পিটিশন মতো হবে। এবার তখন যেরকম কেউ ইনভাইট করতো এই পাশা খেলার জন্য, জুত খেলার জন্য বা জুয়া খেলার জন্য, এইটা না বলাটাও একটা প্রেস্টিজিয়াস ব্যাপার। একজন রাজা, সে যুদ্ধে তাকে যদি কেউ আহ্বান করে আমি যুদ্ধ করবো না এটা বলে যেরকম কাপুরুষতা, এটাও সেরকম। তো এবার যুধিষ্ঠিরের মাথায় তখন এইসব নেই যে এরা কি কি আমার থেকে নেওয়ার প্ল্যান করেছে, আর ওখানে কি কি রুল হবে এইসব তার মাথায় নেই। সে ভাবছে আমার নিজেরই আত্মীয় কুটুম্বেরা, আমার তো জ্যাঠা কাকা এরা ভাই, এরা সব ভাই, এরা এরকম একটা আয়োজন করেছে কম্পিটিশন, তাহলে খুশি খুশি আমরা সবাই যাব বলে যুধিষ্ঠির বলে না ঠিক আছে, এটা তো একটা পরিবারের ব্যাপার, এরকম একটা কম্পিটিশন, আমি যাব বলে যুধিষ্ঠির হ্যাঁ বলে দিচ্ছে। বিদুর এসে বলছে, আবার বারবার কিন্তু পরামর্শ দিচ্ছে ধৃতরাষ্ট্রকে যে এইটার কোনো প্রয়োজন নেই। কিন্তু ধৃতরাষ্ট্র তার মাথায় রয়েছে যে দুর্যোধন এটা চায়, সব সময় ধৃতরাষ্ট্র দুর্যোধন যেটা চায় সেটাই হোক আর কি, এইটাই তার কাছে ফাইনাল ডিসিশন। রাজা হিসেবে নিজস্ব কোনো ডিসিশন তার নেই, ওই ছেলে যা চাইছে তাই। আর শকুনিও ভাগ্নে যেটা চাইছে সেটাই হোক, মানে আলটিমেট আমার দুর্যোধনই জিতুক, সব কিছু পেয়ে যাক, এটা শকুনির মাথায় আছে। আর এই যে দুর্যোধন এত লাফালাফি করছে, তার ক্ষমতা, ওই কর্ণ পিছন থেকে ইন্ধন দিয়ে যাচ্ছে, তুমি তোমার মতো কেন সহ্য করবে না, না তুমি হারবে না, তুমি মাথা নত করবে না, আমি কেউ যদি তোমার পাশে না থাকে আমি রয়েছি, এরকম বলে কর্ণ কন্টিনিউ ইন্ধন জুগিয়ে যাচ্ছে। তাই সেই সাপোর্টে দুর্যোধনও বলেছে ঠিক আছে আয়োজন করা হোক। সেই আয়োজন সবাই এসেছে, সমস্ত রাজ দরবারে যারা সব মন্ত্রীরা এসেছে, ভীষ্ম রয়েছে, দ্রোণাচার্য, তারপরে কৃপাচার্য, এরা সবাই রয়েছে। আর 5 ভাই পাণ্ডবরা 5 ভাই এসেছে, আর ওদিকে মাতারাও রয়েছে, গান্ধারী কুন্তী এরাও সবাই রয়েছে। খেলা যখন হবে তখন নিয়মাবলী ঠিক করে নেওয়া হচ্ছে। তো দুর্যোধন বলছে যে আমার হয়ে আমার মামাই খেলবে, তাতে তোমরা রাজি তো? তো যুধিষ্ঠির বলেছে হ্যাঁ ঠিক আছে, শকুনি খেলবে। এবার যুধিষ্ঠির হ্যাঁ বলেছে, তাই যুধিষ্ঠিরই এদের তরফ থেকে, পাণ্ডবদের তরফ থেকে খেলবে, শকুনি খেলবে। আর তাহলে আগে এই রুলগুলো আমরা বলে নিই। খেলার যা নিয়ম থাকে সাধারণ সেটা তো রয়েছে, যেহেতু এটা যুদ্ধ ক্রিয়া বা জুয়া একটা আর কি, তাই আমরা কিছু কিছু জিনিস রাখবো সব সমানে সমানে, আমি যা রাখবো তুমিও তাই রাখবে, নাহলে তো সমান হবে না। আমি যদি 100 টাকা রাখি তুমিও 100 টাকাই বাজি রাখবে, তাহলে যে জিতবে তখন তার হয়ে যাবে সেই দুজনের টাকাটাই আর কি, এইরকমভাবে পণ রাখা বা বাজি রাখা, এটাই নিয়ম বারবার করে ক্লিয়ার করে দিয়েছে। তো যুধিষ্ঠির বলেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার এই সভা থেকেই, এই খেলার থেকেই, এই গাম্বলিং থেকেই মহাভারতের পুরো মোড়টাই পাল্টে যাচ্ছে। তো এই যে ভীষণ একটা বড় ঘটনা, সেটা নয় আমরা সাসপেন্স রেখে কালকেই আলোচনা করব। ধন্যবাদ।